কেমন আছেন সবাই? ফ্রাইডে মিস্ট্রিতে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য হুমায়ুন আহমেদ রচিত নিজাম সাহেবের ভূত। তো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। পলিথিনের ব্যাগে 5টা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলো যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা পানি নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হচ্ছে। পানি চুইয়ে চুইয়ে পড়ছে। তার প্যান্ট ইতিমধ্যে মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লক্ষ্য করেছেন তার 41 বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না। 5টা শিং মাছের দাম নিয়েছে 40 টাকা। ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রতিটি শিং মাছের দাম পড়েছে 8 টাকা। শিং মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই। অন্য কিছু মাথায় আসছে না। প্রথমে ফরিদা বরফ শীতল গলায় বলবে, মাছ আর তরকারি আলাদা এনেছে তো? ওই দিনের মতো মাছ তরকারি পান সুপারি সব একসাথে আনোনি তো? না, সেই ভুল নিজাম সাহেব করেননি। মাছ আলাদা আছে। কাঁচা সুপারি আনতে বলেছিলাম, এনেছো? না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো মনে থাকে না। আজ মনে আছে। বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন। শিং মাছ আনতে বলেছিলাম, এনেছো? না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছো? তুমি তো কচি খোকা, যে যা বলে তাই বিশ্বাস করো। আশ্চর্য মানুষ। কত করে নিয়েছো মাছ? 25 টাকা নিয়েছে, 5 টাকা পিস। নিজাম সাহেব মিথ্যা বলতে পারেন না। মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলেই সমস্যা। তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতে হলো। 5টা মাছ 25 টাকা নিল? বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ? না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার? একটা দাম বলবার হুট করে দিয়ে দিবে? নাকি মেছো হাটায় গিয়ে বড়লোকি চাল দেখাও? দরদাম করতে ভালো লাগে না, না? 5 টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে? এই শিং মাছগুলোর শিং কি সোনা দিয়ে বাঁধানো নাকি? ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। তিনি যদি বলেন মাছ 15 টাকা হয়েছে, 3 টাকা করে পিস, তারপরেও তাকে কথা শুনতে হবে। ঝিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছ? নিজাম সাহেব চমকে উঠলেন। ঝিনুকের চুন তো আনা হয়নি। কি সর্বনাশ! ভেবে রেখেছিলাম সব বাজার শেষ হলে চুনটা কিনবেন। এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল। চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছন ফিরে যে দিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া। তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না। রাস্তা বদল করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটল।
10 টনই এক ট্রাক তার গায়ের ওপর এসে পড়ল। তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালা খুব সাবধানে থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে, এটা হতে দেওয়া যাবে না। 10 টন মাল বোঝা একটা ট্রাক নিজাম সাহেবের ওপর দিয়ে চলে গেছে। তারপরেও তিনি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি। ইঞ্জেকশনের সুচ ফোঁতার মতো ব্যথা, যা মরতেও ধর্তব্য নয়। ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না, এ সত্য আবিষ্কার আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছে। মাছের ব্যাগ থেকে মাছগুলো বের হয়ে একে একে বেঁকে যাচ্ছে। নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলোর কাছে ছুটে গেলেন। বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন। মাছ ধরতে গেলেন, ধরতে পারলেন না। আঙ্গুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি? এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে। রাস্তার ওপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন বলে কেউ তাকে দেখতে পারছে না, তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পারছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিং মাছ ধরতে পারছেন না। মাছগুলো তার হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক। এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল, এখনো প্যান্টটা ভেজা। ভেজা প্যান্ট থেকে আস্তে গন্ধ আসছে। ভূতরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটা মানে কি কে জানে। তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছা করছে না। মাথা ভো ভো করে ঘুরছে। ধাতস্থ হতে সময় লাগবে। সিগারেট খেতে পারলে হতো। ভূতরা সিগারেট খায় কিনা তিনি জানেন না। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়। পুলিশ চলে এসেছে। ট্রাফিক পুলিশ পোঁ পোঁ করে বাসে বাজাচ্ছে। কি হয়েছে এক নজর সবাই দেখতে চায়। তিনি উঁকি দিলেন। এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই। নিজের ডেড বডি অথচ নিজে দেখতে পারছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। তিনি ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা লাগলেন। এই সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল, স্যার, আপনি মারা গেছেন? নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, জি। নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো। খুবই আফসোসের কথা, ভেরি ব্যাড স্যার। লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ হিসেবে ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন, এটা তুচ্ছ করার ব্যাপার না। স্যার, আপনার নাম কি? নিজামউদ্দিন। আমার নাম মোতাল্লে। আমিও আপনার মতো ভূত। ওই যে টাইলসের একটা দোকান দেখছেন, ইউরেকা টাইলস, আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার। ও, দোকানের মধ্যে পা পিছলে বেকায়দায় অবস্থায় পড়েছিলাম, সঙ্গে সঙ্গে মৃত্যু। হাসপাতালে নেবারও সুযোগ হয়নি। ও, তারপর থেকে এখানেই আছি, রাতে দোকানে ঘুমাই। নিজাম সাহেব আবারও বললেন, ও। মেন রোডের উপর দোকান, ট্রাক ফ্রাক সাধারণত চলে, ঘুম ভালো হয় না। ভূতদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না। ভূতজগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না।
ধীরে ধীরে সব জানবেন। মোতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে। সাধারণ জিনিসগুলো তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। মোতালেব বলল, এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন স্যার? চলে যান। নিজাম সাহেব বললেন, কোথায় যাব? ভাবির কাছে চলে যান। এত বড় দুর্ঘটনা ঘটেছে, ভাবির আশেপাশে থাকলেও একটা শান্ত। যাব কিভাবে? রিক্সা করে চলে যান। আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না। চালু একটা রিক্সা দেখে লাফ দিয়ে সিটে উঠে পড়বেন। আপনার বাসা কোথায়? কলা বাগান। ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসুন। আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করে যাই, তবে রিক্সার আলাদা মজা আছে। নিজাম সাহেব চুপ করে আছে। এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপার অন্যরকম। চলাফেরার জন্য রিক্সা, বেবি ট্যাক্সি লাগে। মোতালেব বলল, স্যারের মনটা এত খারাপ কেন? নিজাম সাহেব বললেন, না না, মন খারাপ না, একটু লাগছে। কথা নেই বাতরা নেই, হঠাৎ ভূত হয়ে গেলাম তো। মোতালেব বলল, একটু তো লাগবেই। শুধু একটু না, অনেকটু লাগবে। আধা ঘন্টা আগেও ছিলেন মানুষ, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই, কি অভিজ্ঞতা, কি করব না করব কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা। বুঝলেন ভাই, আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম। তার কোনো প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম। আমি হলাম ভূত। দরজা বন্ধ থাকুক বা না থাকুক, আমরা যে কোনো ফুটো কাটা দিয়ে ঢুকতে পারি, তাই না? কিছু না বুঝে নিজাম সাহেব বললেন, জি। বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছুই জানি না, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি, বুকে কফ বসে গেল, খকর খকর করে কাশি। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতের সর্দি হয়? মোতালেব বিরক্ত হয়ে বলল, ব্যাঙের সর্দি হতে পারে, ভূতের হবে না কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ? নিজাম সাহেব কিছু বললেন না। তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। মোতালেব বলল, শুধু শুধু দেরি করছেন কেন স্যার? চলে যান। ভাবির পাশে বসে থাকো। আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আচার পিছার খেয়ে কাটবে। ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিক্সা নিয়ে চলে যান, তবে চোখ কান খোলা রাখবেন, একটু কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল থাকবো কেন? কিছু সন্ত্রাসী ভূত আছে, চাঁদাবাজ, ভদ্রতা বলতে কিছুই জানে না। মানুষ থাকতে যেমন বদ ছিল, মরে আরো বদ হয়েছে, অকারণে মারধর করে। নিজাম সাহেব আঁকড়ে উঠে বললেন, সে কি? পরশু দিনের ঘটনা। একটা পাজেরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। নতুন গাড়ি দেখে লোভ লাগলো। গাড়ির প্রতি আমার আবার একটু দুর্বলতা আছে। বিকালের দিকে গাড়ি ঘুরে বেড়াতে ভালো লাগে। পাজেরো দেখে লোভ সামলাতে পারলাম না, লাফ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে। ফার্ম গেটে রেড লাইট। গাড়ি থামছে। আমি বেকুবের মতো মাথা বের করেছি। আমাকে দেখে 4-5 সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো। আমি কিছু বোঝার আগে জানলা দিয়ে টেনে বের করে ফেলল, দিল ধোলাই। এখনো আমার হাতে পায়ে ব্যথা। নিজাম সাহেব শুকনো গলায় বললেন, সর্বনাশ। অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়। অপঘাতে মারা যায় কারা? সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। আমরা যারা সাধারণ ভূত, তারা এদের হাতে জিতবে। কারণ বাজারে এক খুনি ভূত আছে, রামদাহাতে বসে থাকে। কাউকে দেখলেই হু হু শব্দ করে রামদাহাতে ছুটে আসে। ভাই সাহেব, কারওয়ান বাজার এলাকার দিকে ভুলেও যাব না। জি আচ্ছা। মিরপুর 4 নাম্বারেও যাবেন না। ওইখানে কি আছে? মিরপুরে আছে 2 ভাই, সদরুল আর বদরুল। 2 ভাই ভয়ঙ্কর। আমার ফ্যামিলি থাকে মিরপুরে। 2 বছরের অপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না, মন মানে না, দেখতে ইচ্ছা করে। বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি,
বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেললো। তারপর সেই কাটা পা নিয়েই কি খুশি, ফুটবলের মতো ছোড়াছুড়ি করে। ওরা পা নিয়ে লাফালাফি করছিল, আমি ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি। 2 মাস ভুগলাম, 2 মাসে নতুন পা গজালো। পা গজায়? তা গজায়, লেজের মতো গজায়। ভূত হবার এই এক সুবিধা, যখন পা কাটা গেল তখন জানতাম না যে পা আবার গজায়। তারপর একদিন দেখি খুব পা গজিয়েছে। মনোকষ্টে ছিলাম। দেখুন না, ভদ্রলোক পায়জামা পরেছিলেন, পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন, গজানো পা আসল পায়ের মতো হয় না, দুর্বল হয়, জোর পাওয়া যায় না। তবু যে পা গজায় সেটা কিন্তু কম না। ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে। হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল। হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল। মাথা গজায়? মাথা কাটা পড়লে মাথাও গজায়। সেই মাথা সাইজে ছোট হয়। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয় ভয় লাগছে। মুতাল্লেবের সঙ্গে সঙ্গে চলল। আপনার উপর মায়া পড়ে গেছে, আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না। ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে বলেন? একটা গান আছে না, ভূত ভূতেদের জন্য। মোতালেব গান ধরল, গলায় সুর বেশ ভালো, একটু নাকি নাকি, তারপরও শুনতে খারাপ লাগছে না। কয়েক লাইন গেয়ে বলল, স্যারের গান বাজানোর চর্চা আছে? জি না, চর্চা থাকলে ভালো হতো। আমার সময় কাটে না তো, গান বাজনা করে সময়টা কাটাই। চলুন রওনা হই। রিক্সায় যাবেন না গাড়িতে? রিক্সায় যাওয়া ভালো। আপনার তো নিশ্চয় চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠার অভ্যাস নেই। শিখে যাবেন, বেঁচে থাকার জন্য সবই শিখতে হয়, সংগ্রাম করতে হবে। ভূতেদের জীবন হলো সংগ্রামী জীবন। নিজাম সাহেব চমকে উঠলেন, ভূতদের জীবন সংগ্রামী জীবন? তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরেও সংগ্রাম? কি ধরনের সংগ্রাম? মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো। মোতালেব জিজ্ঞাসা করা হলো না, তার আগে সে গান ধরল, আজ পাশা খেলবো রে ভূতনি, ও ভূতনি তোমার সরে, ভূতনি তোমার সরে, একেলা পায়েছি রে ভূতনি, একেলা পায়াছি ভূতনি, এই নিঘর বনে আজ পাশা খেলবো রে ভূতনি। নিজাম সাহেবের ভালো লাগলো। মোতালেবের গলা আসলেই ভালো, তাল জ্ঞানও ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন। মোতালেব গান থামাল। স্যার, জি? একটা খালি রিস্কায় যাচ্ছে, চলুন উঠে পড়ি। আমার হাত ধরে লাফ দিন। হাই জাম্প, ছোটবেলায় হাই জাম্প দেননি? জি না। ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাফ দিলেন। রিক্সার পাতাতনে গড়িয়ে পড়লেন। মোতালেব তাকে সিটে টেনে তুলল। নিজাম সাহেব বললেন, রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমি কি করব? মোতালেব হাই তুলতে তুলতে বললেন, কোনো সমস্যা নেই, তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকব। ভূত হবার এও এক মজা। মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায়। মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নাজিম সাহেবের খুব রুচিকর মনে হলো না, কিন্তু কিছু বললেন না। রিস্কার হুট ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন, অস্বস্তিকর ব্যথা, যেন মেরুদণ্ড ধরে কেউ একবার হালকাভাবে তাকে পেছন দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিক্সা যতই এগোয় ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কি না বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে। রিক্সায় চললে সব ভূতেরে হয়তো পিঠে ব্যথা হয়, এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমবার জন্য নিজাম সাহেব খুব খুব করে কাশলেন। মোতালেব বিস্মিত হয়ে বললেন, কাশছেন কেন? কাশি আসছে এই জন্য কাশলাম। ভূতেদের কি কাশা নিষেধ?
কাশা নিষেধ না, আপনার কাশির ধরনটা ভালো না। পিঠে ব্যথা আছে? নিজাম সাহেব বিস্মিত হলেন। হ্যাঁ, আছে। মেরুদণ্ডে? জি। সর্বনাশ! লাফ দিয়ে নামুন দেখি রিক্সা থেকে। নিজাম সাহেব রিক্সা থেকে লাফ দিয়ে নামলেন। ভীত গলায় বললেন, কি হয়েছে? সারে সর্বনাশ হয়ে গেছে। পেছন দিকে দেখেন। নিজাম সাহেব পেছন ফিরে দেখলেন, তার পেছনে রঙিন এক ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহুদূর চলে গেছে। মুতাল্লেব বিরক্ত হয়ে বলল, কিছু বুঝতে পারছেন? জি না। আরে ভাই, আপনি তো এখন মরেন নাই। মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিছু নির্ভর ডাক্তার আছে না, রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয়। একজন মরতে চাচ্ছেন, মরতে দাও, তা না বাঁচিয়ে তুলে লাভটা কি? নিজাম সাহেব বললেন, ফিতার ব্যাপারটা বুঝতে পারছেন। আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতা লাগানো, ফিতায় টান পড়ছে, তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে। ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে। ওই শরীরে ঢুকতে চান? বুঝতে পারছি না তো। কোনো দরকার নেই, যা আছেন ভালো আছে। দেখি চেষ্টা করে ফিতা ছিঁড়তে পারি কিনা। আপনিও হাত লাগান। আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো, একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি। খবরদার যাবেন না। এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়ান। দু হাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন, নয়তো ফিডার টানের চোটে উঠে চলে যাবেন। মহা বিপদে পড়লাম দেখি। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে দাঁড়িয়ে থাকলেন। পিঠের টান বাড়ছে। তার একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে বুঝে উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব ৩-৪ জন ভূত নিয়ে উপস্থিত হয়েছে। তারা ফিতা ছেঁড়ার চেষ্টা করছে, লাভ কিছু হচ্ছে না। একসময় টান প্রবল হলো। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন। ভয়াবহ অবস্থা। মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজির সার্জন প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা। রোগীর বেঁচে থাকার কথা। অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তারপরেও আমি আশাবাদী। চোখের মনিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন কেমন। একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মনিতে আলো ফেললেন। চোখের মনি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা। তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। স্যার! নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখলেন মতলব এসেছে। বোধহয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, খামাখা বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই। শরীরে ঢুকে পড়ুন। কোন দিক দিয়ে ঢুকবো? চোখের মনি দিয়ে ঢোকান। চোখের মনি দিয়ে ঢোকাটা সহজ হবে। ভয় লাগছে তো। কচি খোকা নাকি ভয় লাগছে? ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। সে কি, হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে। ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে। বেচারি বোধহয় খুব বাপ ভক্ত। কান্নাকাটি যেভাবে করছে বলার না। খুব কাঁদছে? আহারে, শুধু শুধু কথা বলে সময় নষ্ট। ঢুকে পড়ুন তো। নিজাম সাহেব তার চোখের মনের ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মনের আলো ফেলেছিল সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্স অ্যাকশন ভালো, চোখের মনি ছোট হচ্ছে। এই যাত্রা বোধহয় টিকে গেল। ট্রাকের নিচে পড়েও বেঁচে যায়, এই প্রথম দেখলাম। একেই বলে ভাগ্য। ধন্যবাদ সকলকে যারা গল্পটি শুনলেন। আশা করছি এভাবে আপনাদের প্রতি সপ্তাহে 2টি বা 1টি আমি গল্প দেওয়ার চেষ্টা করব। ফ্রাইডে মিস্ট্রিতে থাকার জন্য আবারও সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।